বোর্ড সভা আত্মগোপনে থেকেই ভার্চুয়ালি যোগ দেবেন পাপন, ছাড়বেন বোর্ড সভাপতির পদ, তার জায়গায় আসছেন ফারুক আহমেদ। বাংলাদেশে হচ্ছে না নারী টি-20 বিশ্বকাপ। অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের সিদ্ধান্ত আইসিসির, অংশগ্রহণকারী দেশগুলোর আপত্তি কারণ। কাল অনুষ্ঠিত হচ্ছে বিসিবির জরুরি বোর্ড সভা। জরুরি মিটিং বলেই গঠনতন্ত্রের আলোকে প্রয়োজন হচ্ছে না কোনো কোরামের। বোর্ড সভায় ভার্চুয়ালি উপস্থিত থাকার কথা বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপনের। সূত্রের খবর, এদিন তিনি পদত্যাগ করবেন। চূড়ান্ত হতে পারে নতুন সভাপতির নাম, যে দৌড়ে এগিয়ে আছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। আইসিসির নিয়মানুসারে অন্তর্বর্তীকালীন কমিটি গঠনের বিধান না থাকায় ভেঙে দেয়া হচ্ছে না পুরো কমিটি। রাজনৈতিক পট পরিবর্তনে কঠিন সময়ে দেশের ক্রিকেট। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা নারী বিশ্বকাপ ক্রিকেটও হাতছাড়া হয়ে গেছে দেশের অস্থির পরিস্থিতির কারণে। কঠিন সময়ে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নির্ধারণে জরুরি সভায় বসছে ক্রিকেট বোর্ড। সরকার পরিবর্তনের পর এমনিতেই স্পর্শকাতর সময় পার করছে দেশের ক্রিকেট। এর ওপর আবার বিসিবির পরিচালনা পরিষদের সভা হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে। ক্রিকেট বোর্ডের বাইরে এই সভার ভেন্যু ঠিক করায় অস্বস্তিতে অনেক বোর্ড পরিচালক। সভায় সশরীরে থাকবেন বর্তমানে দেশে থাকা পরিচালকরা, বাকিরা যুক্ত হতে পারেন অনলাইনে। বিসিবি সূত্রের খবর, দেশের রাজনৈতিক পালাবদলের পর বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ও তার পরিচালনা পর্ষদের অনেকের পদত্যাগের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে এই সভায়। গেল 5 আগস্ট থেকে আত্মগোপনে আছেন পাপন। এই মুহূর্তে তিনি লন্ডনে অবস্থান করছেন। সেখান থেকেই ভার্চুয়ালি বোর্ড সভায় যুক্ত হবেন তিনি। এরই মধ্যে এনএসি মনোনীত হয়ে বিসিবি পরিচালক হওয়া জালাল ইউনুস পদত্যাগ করেছেন। তার জায়গায় বিসিবির পরিচালক হবেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। গুঞ্জন সত্যি হলে পাপনের জায়গায় সেই সভাতেই ফারুক আহমেদ হবেন ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি। এদিকে বর্তমান পরিচালনা পর্ষদের সব সদস্য কিংবা অন্তত 16 থেকে 17 জন পরিচালক পদত্যাগ না করলে পুরো বোর্ড ভাঙার কোনো সুযোগ নেই। অন্তত 9 জন পরিচালক থাকলে বোর্ড মিটিং এর জন্য কোরাম করা যাবে। এর কম পরিচালক থাকলে আর কোরাম করা যাবে না। তাই বর্তমান প্রেক্ষাপটে অন্তত 9 জন পরিচালককে রেখে দেওয়ার একটা প্রক্রিয়ার কথা ভাবা হচ্ছে। তবে বিসিবির গঠনতন্ত্রের 15.3 ধারায় উল্লেখ আছে, যে কোনো অতি প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন দেখা দিলে এবং সেক্ষেত্রে পরিচালনা পরিষদের সভা আহ্বানের কমপক্ষে 3 কার্যদিবস না থাকলে সেক্ষেত্রে পরিচালনা পরিষদের জরুরি সভা আহ্বান করা যাবে এবং কোনো কোরামের প্রয়োজন হবে না। যদিও আইসিসির নতুন গঠনতন্ত্র অনুযায়ী কোনো বোর্ড চাইলেই পুরোপুরি ভেঙে দিতে পারে না। পারভিন আক্তার, সময় সংবাদ। বাংলাদেশে হচ্ছে না আসন্ন নারী টি-20 বিশ্বকাপ। 3 অক্টোবর থেকে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসর শেষ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। নারী টি-20 বিশ্বকাপের ভবিষ্যৎ ঠিক করতে মঙ্গলবার এক জরুরি বৈঠকে বসেন আইসিসি কর্মকর্তারা। ভার্চুয়াল সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং শারজায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। বাংলাদেশ থেকে নারী টি-20 বিশ্বকাপ সরে যেতে পারে অন্য কোথাও, এমন শঙ্কা ছিল বেশ কিছুদিন ধরেই। শেষ পর্যন্ত হলো তাই। নারী ক্রিকেটের আসন্ন বৈশ্বিক আসর আয়োজিত হচ্ছে না বাংলাদেশে। তার বদলে এই আসর আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং শারজাতে। ঘরের মাঠে বিশ্ব আসর আয়োজন করতে না পারার আক্ষেপ থাকলেও অফিসিয়াল আয়োজক হিসেবে নাম থাকবে বাংলাদেশের। মঙ্গলবার টি-20 বিশ্বকাপ নিয়ে আইসিসি কর্মকর্তাদের এক ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত হয়। গেল কয়েকদিন ধরে যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ, তা গুরুত্ব সহকারে নেওয়া হয় আইসিসির সভায়। এমন পরিস্থিতিতে বাংলাদেশে বিশ্বকাপ আয়োজনের বিষয়ে আপত্তি তোলেন অনেকেই। কদিন আগে একই বিষয় নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন অস্ট্রেলিয়ার নারী দলের অধিনায়ক এলিসা হিলি। বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন করা সম্ভব না হলে বিকল্প দেশ কোনটা হতে পারে, তাও ছিল আইসিসির এই ভার্চুয়াল বৈঠকের আলোচ্য সূচিতে। ভারত এবং অস্ট্রেলিয়া আগেই জানিয়েছিল আয়োজক হিসেবে তাদের অপারগতার কথা। শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে আগ্রহ দেখালেও তা আমলে নেয়নি আইসিসি।
উদ্ভূত পরিস্থিতির জন্য বাংলাদেশের ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ আরও বেশ কিছু দেশের। বিশ্বকাপ সরে যাওয়ার পেছনে এই বিষয়টি বড় ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। আগামী 3 অক্টোবর থেকে শুরু হওয়ার কথা রয়েছে আইসিসি নারী টি-20 বিশ্বকাপ। পূর্ব নির্ধারিত সূচি মোতাবেক 20 অক্টোবর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। এস এম ইকবাল, সময় সংবাদ। এদিকে টেস্ট পারফরমেন্সের বিবেচনায় পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে টাইগার ব্যাটারদের। সেক্ষেত্রে মাঠের পারফরমেন্সের পাশাপাশি মানসিকভাবেও দলকে চাঙ্গা থাকার পরামর্শ সাবেক অধিনায়ক ও ক্রিকেট বিশ্লেষকদের। সাকিবের ক্যারিয়ারের জন্য এই সিরিজকে ভীষণ গুরুত্বপূর্ণ মানছেন তারা। প্রত্যাশা করছেন মাঠের বাইরের আলোচনা দূরে ঠেলে 22 গজে নিজেকে নতুন রূপে প্রমাণ করবেন টাইগার অলরাউন্ডার। প্রায় মাস দুয়েকের বিরতি শেষ, আবারও আন্তর্জাতিক সার্কিটে ফিরছেন টাইগাররা। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সাদা পোশাকে গেল 2 দশকেও বাংলাদেশের পারফরমেন্স ততই বছর। তার উপরে বর্তমানে টেস্ট সার্কেলে অর্থাৎ টেস্ট চ্যাম্পিয়নশিপে মোটে একটা ম্যাচ অর্থাৎ নিউজিল্যান্ডের বিপক্ষে সে ম্যাচটি ছাড়া প্রত্যেকটি ম্যাচ বাংলাদেশ হেরেছে খুবই বাজেভাবে। তার উপর পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে কখনোই আন্তর্জাতিক কোনো ম্যাচে জিততে পারেনি বাংলাদেশ। তাই তো 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টাইগারদের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। সেই কঠিন মানসিকতা যে হ্যাঁ রেজিস্ট করতে হবে আমাকে, এটা সামলাতে হবে আমাকে, স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে হবে, সেই জিনিসটা বোধহয় সেই মানসিকতাটা আমরা হারিয়ে ফেলেছি। সেটাই হলো ভয়ের কারণ। এদের যোগ্যতা নেই তা নয়, কিন্তু মানসিকভাবে এরা কতটা শক্তিশালী সেই জিনিসটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জ হবে। পাকিস্তান কিন্তু ওদের হোম গ্রাউন্ডে কিন্তু অনেক শক্তিশালী একটা দল, তো আমাদের জন্য টাফ হবে। বাট আমি এটা বিশ্বাস করি যদি আমরা প্রপার ওয়েতে ক্রিকেটটা খেলতে পারি, সেন্সিবল ক্রিকেট খেলি, দায়িত্ব নিয়ে যদি খেলতে পারি, তো ইনশাল্লাহ আমরা ভালো করব। বাড়তি চ্যালেঞ্জ আছে সাকিব আল হাসানের জন্য। সাম্প্রতিক সময়ের নানা ঘটনার প্রভাব পড়তে পারে তার পারফরমেন্সে, এমনটাই শঙ্কা বিশ্লেষকদের। পাশাপাশি তারা এটাও বলছেন সাকিব আল হাসান যেহেতু জাত ক্রিকেটার, সব ভুলে তিনি নিজেকে উজাড় করে দেবেন রাওয়ালপিন্ডির ওই 22 গজে। আমরা তো সমর্থন করি বাংলাদেশকে, এবং বাংলাদেশকে বাংলাদেশ ভালো করুক সেটা সবাই চায়, এবং সেটা ভালো করতে হলে প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু ভালো করতে হবে। সাকিব হলো আমাদের ইম্পর্টেন্ট প্লেয়ার, ওকে কিন্তু আমরা ও খুব অনেক পারফরমেন্স করেছে বাংলাদেশের জন্য, তো আশা করছি যে এই সিরিজটা সে ভালো করে। আমি যতটুকু জানি হয়তো ব্যাট বল নিয়ে যখন ভেতরে ঢুকবে, মাঠের ভেতরে ঢুকবে, ও হয়তো অনেক কিছু আর মনে রাখবে না, সেটা ওর নেচার। কিন্তু একটা চিন্তাভাবনা নিশ্চয়ই ওর মধ্যে থাকবে যে সার্বিক পরিবেশ পরিস্থিতি ওকে এর প্রভাবটা কিছুটা থাকবেই ওর মধ্যে। ওর দিক থেকে যেটা উচিত হবে সেটা হচ্ছে যে ওকে যে এই সুযোগটা দেওয়া হলো সেটা জাস্টিফাই করা এবং সেটার প্রতিদানটা দেওয়া, এবং সেটার মধ্যে দিয়ে হয়তো ও নিজেকে মেলে ধরতে পারবে যে না, দেশের জন্য এখন আমার করার কিছু আছে। সারা দেশে যখন ইতিবাচক পরিবর্তনের ডাক, তখন ইতিবাচক পরিবর্তন আসুক ক্রিকেটারদের পারফরমেন্সেও। এত বছরেও যা হয়নি পাকিস্তানে, সেই সাফল্য এবার ধরা দেখ বাস্তবে। বদলে যাক টাইগার টেস্ট ক্রিকেট। আপাতত প্রত্যাশা হোক একটাই। মাহবুব রিমন, সময় সংবাদ, শেরেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। কাজী সালাউদ্দিন নির্বাচন করলেও মানতে হবে একাধিক শর্ত। এমনকি তার প্যানেল থেকে যারা নির্বাচন করবেন, ফুটবলে তাদের অবদান সবার সামনে প্রকাশ করতে হবে বলে জানিয়েছে বিডি ফুটবল আল্ট্রাস। দাবি না মানলে আইনি ব্যবস্থা নেওয়ার ছাড়া কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমরা চাইলে কাজী সালাউদ্দিনকে একদিনে পদত্যাগ করাতে পারবো, একদিনে। ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর পরিবর্তনের ডাক উঠেছে দেশের সর্বত্র, বাদ যায়নি ক্রীড়াঙ্গনও। এর মধ্যে অনেকে নিজ দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেও ব্যতিক্রম কাজী সালাউদ্দিন। যদিও এর জন্য এবার আইনের কাঠগড়ায় যেতে হতে পারে বাফুফে সভাপতিকে। কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে বাফুফে প্রাঙ্গণে প্রায় প্রতিদিনই হচ্ছে আন্দোলন ও মানববন্ধন। তবে পদত্যাগ না করে উল্টো আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বাফুফে বস। সেটা মানলেও এরবার বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছেন ফুটবল সমর্থক বাংলাদেশ ফুটবল আল্ট্রাস। উনি যদি নির্বাচনে অংশগ্রহণ করে, তো এই নির্বাচনটা যাতে স্বচ্ছ এবং সাবলীলভাবে হয়, আমরা এবার এটা ফলো আপে রাখবো। ফুটবল সমর্থকরা তাদের দাবি পৌঁছে দিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদকের হাতে। না মানলে আইনি ব্যবস্থা নেওয়ার সঙ্গে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। নির্বাচনে কারা ভোটার হবে, নির্বাচনের জেলা, বিভাগীয়, ক্লাব, শিক্ষা বোর্ড সহ সকল পর্যায়ের ভোটার তালিকা, নির্বাচনের ভোটার হালনাগাদ ও ভোটার চূড়ান্ত তালিকা, নির্বাচনের ভোটার সিলেকশন প্রক্রিয়ার সার্বিক তথ্য, এই তথ্যগুলো চেয়ে আমরা আজকে
বাহুবলীর সাধারণ সম্পাদক বরাবর একটা চিঠি দিছি, যদি বেমিল পাই তাহলে আমরা সাথে সাথে আমরা অ্যাকশনে যাব। বাংলাদেশের সাফল্যের বিবেচনায় ক্রিকেট এগিয়ে থাকলেও জনপ্রিয়তা কোনো অংশে কম নয় ফুটবলেরও। তাই ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনতে সর্বদা চেষ্টা করবেন বলে জানান এই সমর্থকরা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। আগামী 3 দিনের মধ্যে হকি ফেডারেশনকে পুরোপুরি সংস্কার করার দাবিতে মানববন্ধন করেছে সংগঠক ও সাবেক খেলোয়াড়রা। এছাড়া এত বছর ধরে হকি ফেডারেশনে করা দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করে সাধারণ সম্পাদক মমিনুল হক সাইদকে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তারা। সঙ্গে হকি প্রেমীদের ফেডারেশনে আসার সুযোগ করে দেওয়ার জন্য যুব ও ক্রীড়া উপদেষ্টাকে দৃষ্টি দেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই দুইটা ক্লাবকে মমিনুল হক সাইদ ছিনতাই করে নিয়ে গেছে। অশিক্ষিত লোকদেরকে এখানে আপনি জয়েন্ট সেক্রেটারি লেভেলে বসিয়ে দিয়েছেন। হকিতে কদিন আগেও ছিল মুমিনুল হক সাইদের দাপট। তবে দলীয় ক্ষমতার জোরে টিকে থাকা সাধারণ সম্পাদক শেখ হাসিনার পতনের পরই চলে গেছেন আত্মগোপনে। যদিও যাওয়ার আগে ধ্বংস করে গিয়েছেন বাংলাদেশের হকিকে। হকি ফেডারেশনের ফান্ড থেকে অর্থ লুট, স্বজনপ্রীতি দেখিয়ে অযোগ্যদের কাঁধে দেয়া হয়েছে বড় দায়িত্ব। এমনকি সাইদের আমলে বরাদ্দ থাকলেও ঠিকঠাক সুযোগ সুবিধা পেতেন না খেলোয়াড় ও কোচেরা। তাই হকিকে বাঁচাতে দ্রুতই সংস্কারের দাবি সংশ্লিষ্টদের। সঙ্গে হকি প্রেমীদের ফেডারেশনে আসার সুযোগ করে দেওয়ার জন্য যুব ও ক্রীড়া উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন তারা। গত 7-8 বছর ধরে হকিতে যা হয়েছে আসলে এটা কারো কাম্য না। আপনাকে ইচ্ছা মতো ডিসিশন হয়েছে, আপনার যোগ্য লোকদের এখানে মূল্যায়ন করা হয়নি। যারা যে সংগঠক হিসাবে, তারপরে যারা কোচিং হিসাবে যারা যারা ভালো করছে তাদেরকে কখনোই মূল্যায়ন করা হয়নি। আপনার ব্যক্তির স্বার্থে, ব্যক্তির ইচ্ছার উপর আপনার ডিসিশনগুলো হয়েছে। এখানে কোনো স্বচ্ছতা ছিল না। খেলার উন্নতি করা, আমাদের খেলোয়াড়রা কিন্তু এর চেয়ে বেশি আরও বড় সাফল্য ডিজার্ভ করে, কিন্তু আমাদের সাংগঠনিক ব্যর্থতার কারণে কিন্তু আমরা রেজাল্ট করতে পারছি না। বাংলাদেশের হকিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সম্মিলিতভাবে যারা হকির জন্য কাজ করে, যারা হকির নিবেদিত প্রাণ, যাদের হকিতে অবদান আছে এবং যারা হকির জন্য কিছু করতে পারবে, এই ধরনের ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্ব নিয়েই আমরা একটা কমিটি গঠন করার জন্য আমাদের বর্তমান যিনি ক্রীড়া উপদেষ্টা আছেন তার কাছে একটা দাবি জানাচ্ছি। শুধু তাই নয়, মুমিনুল হক সাইদের বিরুদ্ধে জোরপূর্বক ক্লাব দখলের অভিযোগ রয়েছে। এছাড়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের ভয়ভীতি দেখিয়ে ক্ষমতা ধরে রেখেছেন তিনি। তাদের মধ্যে একজন সাজিদ এ আদেল। ক্ষমতা দেখিয়ে সবশেষ নির্বাচনে তাকে অংশগ্রহণ করতে দেননি সাইদ। হকি ঢাকা ইউনাইটেড এবং কম্বাইন্ড স্পোর্টিং ক্লাব, এই দুইটা ক্লাবকে মমিনুল হক সাইদ ছিনতাই করে নিয়ে গেছে। মমিনুল হক সাইদ গং হকি শেষ করে দিছে। আমরা চাই এই কমিটি একেবারে 2-3 দিনের মধ্যে আমরা মাননীয় ক্রীড়া উপদেষ্টাকে রিকোয়েস্ট করব যে আমাদের এই খেলাটা আপনি বাঁচান। বাংলাদেশে ক্রিকেট ফুটবলের পরই হকির অবস্থান। তবে সাইদদের মতো অসাধু ব্যক্তিরা নিজেদের প্রভাব খাটিয়ে কুলুষিত করেছেন খেলাটাকে, পরিণত করেছেন দুর্নীতির আখড়ায়। তাই এ ধরনের মানুষকে আর কখনোই হকিতে দেখতে চান না কেউই। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।